যে কোনো ভ্রমণ গল্প তো আসলে শুরু হওয়া উচিত সে দেশে পৌঁছানোর পর থেকে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করি আমাদের ভ্রমণ গল্পগুলো আসলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যায়। প্রিপারেশন নিয়েই আসছি যে যেখানে চেক ইন কাউন্টারে ঝামেলা হলো সেখানে ইমিগ্রেশন কাউন্টারে তো আরও ঝামেলা হওয়া উচিত। মরক্কো শুনলে তার একটু সারপ্রাইজই হয়। আমি বললাম বড় ছাড়ের কাছে আর পাঠায়েন না। পরে বললো আপনি কেন যাবেন? তো আমি বললাম আমার ইসলামিক দেশগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে একটা ফ্যাসিনেশন কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে মরক্কো তিনটা দেশের বা তিনটা মহাদেশের একটা সংস্কৃতির কম্বিনেশন আছে। সো এখানেও হচ্ছে আইল সিট মানে বেটার। আইল সিট আমি প্রেফার করি এই কারণে মনে হচ্ছে মানে পাটায় মাখানো ভাত খায় না সেই রকম খাচ্ছি আর কি। বাহরাইন এয়ারপোর্ট দেশটা ছোট হলেও এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর। সো আমার যেহেতু এখানে লিমিট ছিল মানে 10.5 বাহরাইনি দিরহাম আমি ইউজ করতে পারবো ফ্রিতে। সো এই 10.5 দিরহামের মধ্যে কী কী অর্ডার করলাম এখন আপনাদেরকে দেখাবো। ইমিগ্রেশন পার হয়ে দেন আপনাদের হচ্ছে এখানে মানি এক্সচেঞ্জ করব, তারপর হচ্ছে সিম কার্ড নিব, দেন হচ্ছে ট্যাক্সি করে হোটেলে চলে যাব। সো সবগুলো অভিজ্ঞতা শেয়ার করব। কাসাব্লাঙ্কা এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে বের হলাম। এই মুহূর্তে যদি আপনাদের সাথে এয়ারপোর্টের ইমিগ্রেশন অভিজ্ঞতাটা প্রথম শেয়ার করি। ওয়েলকাম টু মরক্কো। সবাইকে স্বাগত জানাচ্ছি মরক্কোর কাসাব্লাঙ্কা শহর থেকে। আমি জোনায়েদ মামুন। যে কোনো ভ্রমণ গল্প তো আসলে শুরু হওয়া উচিত সে দেশে পৌঁছানোর পর থেকে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করি আমাদের ভ্রমণ গল্পগুলো আসলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যায়। সেটা চেক ইন থেকে শুরু হোক বা ইমিগ্রেশন থেকে শুরু হোক, অনেক অনেক ডিফিকাল্টি ফেস করে গল্প শুরু করে তারপরে হচ্ছে সেই দেশে আসতে হয়। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি যে কিভাবে বাংলাদেশ থেকে এই মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে আসলাম এবং কি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। ডিসেম্বর মানেই আমার কাছে ভ্রমণ, কারণ এই 11 মাস কাজ করে থাকি শুধু এই একটা মাস নিজের মতো করে ভ্রমণ করার জন্য। সেই কারণে এই মাসটা খুবই এক্সাইটেড থাকি। লাস্ট ইয়ারে ঘুরতে গিয়েছিলাম, আবার সেম ডিসেম্বরে নেক্সট ইয়ারে যাচ্ছি নতুন গন্তব্য। আর গন্তব্যটা হচ্ছে মরক্কো। আমরা আজকে গালফ এয়ারের একটা বিমানে করে ঢাকা থেকে যাচ্ছি প্রথম বাহরাইন থেকে আরেকটা গালফ এয়ারের আরেকটা বিমানে যাচ্ছি হচ্ছে কাসাব্লাঙ্কা। তো এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। আমার বোর্ডিং অলরেডি শুরু হয়ে গিয়েছে গালফ এয়ারের। সো এখন বোর্ডিং শেষ। আপনাদের সাথে যদি আমার চেক ইন এবং ইমিগ্রেশন অভিজ্ঞতাটা শেয়ার করি মরক্কোর, তাহলে বলবো প্রথম যখন গালফ এয়ারের চেক ইন কাউন্টারে গেলাম, যথারীতি লাইনে দাঁড়িয়ে যখন আমার টিকিট এবং পাসপোর্ট দেখালাম, ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন, বললাম মরক্কো। তো সেই চেক ইন অফিসার মরক্কোর কথা শুনে বললো যে আপনি তাহলে একটু পাশে দাঁড়ান, আমাদের ম্যানেজার স্যার এসে আপনার বিষয়টা ডিল করবেন। মানে হচ্ছে তার কাছে ভিসা চেক করার অ্যাক্সেস নেই, ম্যানেজার এসে ওনার মানে আমার মরক্কোর ভিসাটা চেক করবে, দেন হচ্ছে মানে আমাকে বোর্ডিং পাস দেবে। পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনাদের ম্যানেজার আসলেন, বললেন কোথায় যাবেন, বললাম মরক্কো। ভিসা দেখলেন, দেখার পরে ওনার কাছেও হয়তো মরক্কোর ভিসা চেক করার অ্যাক্সেস নাই, কারণ উনি যথারীতি যত গ্রিসের ভিসা আসছিল, রেসিডেন্ট কার্ড আসছিল, একটা অ্যাপে দিচ্ছে, চেক হয়ে যাচ্ছে এবং ইউকেটটাও হয়ে যাচ্ছে, লগ ইন দিয়ে দেখতেছে। বাট মরক্কোটা দেখার মতো ওনার কাছে কোনো অ্যাক্সেস নাই। উনি অনেকক্ষণ লেট করে পরে জিজ্ঞেস করলেন আপনার রিটার্ন টিকিট দেখান। রিটার্ন টিকিট দেখালাম, রিটার্ন টিকিট দেখে বললো এটা তো অন্য এয়ারলাইন্সে এবং ডিফারেন্ট পিয়ানারে। তা আমি বললাম ভাই আমার এটা 10ম ট্রাভেল, 10তম দেশে ঘুরতে যাচ্ছি, দেশে ব্যবসা করছি। সো আমি রিটার্নে যদি অন্য মানে এয়ারলাইন্সে সস্তা পাই তাহলে কেন কাটবো না? সো আমি রিটার্নটা অন্য এয়ারলাইন্সে সস্তা পেয়েছি, এই কারণে অন্য এয়ারলাইন্সে কেটেছি, ডিফারেন্ট পিয়ানার। তো ওটা কনফিডেন্টলি বলার পরে উনি কনভিন্স হয়ে আমাকে ওটা ছেড়ে দিল, মানে বোর্ডিং পাস দিয়ে দিল। সো এরপরে আসলাম হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন কাউন্টারের মানে অভিজ্ঞতা খারাপ হবে এটা বা আরও কোশ্চেন করবে এটা আগে থেকে মাথায় নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু মানে চেক ইন কাউন্টারে এত কোশ্চেন করলো আর সেখানে তো ইমিগ্রেশন কাউন্টারে আরও কোশ্চেন হওয়া উচিত। সো সেই কারণে মানে
অনেক বেশি কোশ্চেনের মধ্যে দিয়ে যেতে হবে এটা আগে মাথায় নিয়ে রাখছিলাম। তো যথারীতি ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে যখন আমার সিরিয়াল আসলো, ইমিগ্রেশন অফিসারকে জাস্ট হাসি মুখে পাসপোর্ট টিকিট দিলাম। ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন? মরক্কো। বললো মরক্কো তো বাংলাদেশে অনেক কম যায়। তো বললাম এটা হতে পারে, কারণ এখানে টিকিটটা অনেক এক্সপেন্সিভ। ও বলে রাখা ভালো যে আমার ঢাকা টু কাসাবালাঙ্কার ওয়ান ওয়ে টিকিট পড়েছিল ৬৭,০০০। জেনারেলি এটা ৬০ থেকে ৭০,০০০-এর মধ্যে থাকে। আর রিটার্ন কাটলে আপনার ঢাকা টু মরক্কো রিটার্ন টিকিট ১,২০,০০০ থেকে ৩০,০০০-এর মধ্যে থাকে। সো বললাম টিকিটটা একটা কারণ হতে পারে, আর ভিসাটাও লং প্রসেস, এই কারণে হয়তো কম যেতে পারে। পরে বললো আপনি কেন যাবেন? তো আমি বললাম আমার ইসলামিক দেশগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে একটা ফ্যাসিনেশন কাজ করে, আর দ্বিতীয়ত হচ্ছে মরক্কো ৩টা দেশের বা ৩টা মহাদেশের একটা সংস্কৃতির কম্বিনেশন আছে। কারণ এখানে ফ্রেঞ্চরা শাসন করেছিল, যার কারণে ইউরোপিয়ান কিছু প্রভাব আছে। তারপরে হচ্ছে এটা আফ্রিকান মহাদেশে আফ্রিকার একটা সংস্কৃতি পাওয়া যায়, বা হচ্ছে এখানে একটা ইসলামিক দেশ, বা হচ্ছে আরবি ভাষা প্রচলিত, বা হচ্ছে এখানে বারবার জাতিরা আছে, যার কারণে একটা অ্যারাবিয়ান ভাইবও পাওয়া যায়। সো এই অ্যারাবিয়ান বা হচ্ছে আফ্রিকা বা হচ্ছে ইউরোপিয়ান 3টা কালচারের সংমিশ্রণ, এই কারণে ভাবলাম ঘুরে আসি। তো বললো যে ভিসা, দেখলাম যে ভিসাটা নিয়ে উনি কনফিউশন। তো আমি বললাম বড় স্যারের কাছে আর পাঠায়েন না মজা করে। তো উনি বললো ঠিক আছে পাঠাবো না। উনি বললো ঠিক আছে আপনি দাঁড়ান। পরে উনি ভিসাটা নিয়ে পাশের ওনাদের বড় স্যার বলতে যা বোঝায় ওই পাশের ডেস্কে গেলেন, ওনার কাছে আমার সম্পর্কে বলতে লাগলেন। পরে ওনার বড় স্যারের ইশারা দেখেই বুঝলাম যে উনি বললো যে ছেড়ে দেন। তো এরপরে আর রিটার্ন টিকিট বা হচ্ছে ডলার এসব কোনো কিছু কোশ্চেন করেনি, বা হোটেল বুকিং এইসব কিছুই দেখতে চাইনি। এর পেছনে একটা কারণ হতে পারে হয়তো বা একটু কনফিডেন্ট ছিলাম। দ্বিতীয়ত কারণ হতে পারে যে ব্যবসায়ী বা দেশের একটা যে মানে ব্যবসায়ী ভালোটাই আছে, এটা শোনার কারণে হয়তো বা সে ছেড়ে দিছে। সো মরক্কোর ক্ষেত্রে অবশ্যই মাথায় প্রিপারেশন নিয়ে আসবেন, অনেক বেশি মানে প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেটা যদি আপনি ডকুমেন্টস ঠিকঠাক রাখেন বা যদি নিজে কনফিডেন্ট থাকেন, কোশ্চেন করবে কিন্তু লাস্টলি ছেড়ে দিবে। আর ইমিগ্রেশন পুলিশদের আমি কখনোই দোষ দিই না, কারণ আমরা আমাদের ভিসাগুলো মিসইউজ করি, যার কারণে ওনাদের বাধ্য হয়ে অনেক কোশ্চেন করতে হয়। এটার পেছনেও আমরাই দায়ী। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, সবাই এখন বিমানে উঠে পড়ব। সিট হচ্ছে 28D, এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের সিট। বিজনেস ক্লাসের পরে হচ্ছে ইকোনমি ক্লাস। This one my seat 28D. This side? Yes. Should I change this one? Yeah, you should yours. Thank you. সো এটা 3x3 সিটের একটা বিমান। আমার সিট হচ্ছে 28D, সো আই থিঙ্ক আইল সিট। আপনার সিটের কথা যদি বলি, না মোটামুটি চলে, কমফোর্টেবল, সামনে স্ক্রিন আছে এবং একটা হেডফোন দিয়েছে, এবং আমি 6 ফিট মানুষ হিসাবে লেগ স্পেস মোটামুটি মানে আটকে যায়নি অ্যাটলিস্ট। সো লম্বা মানুষ হিসাবে এতটুকু তো কনসিডার করতেই হবে। আর বিমান চলে, খারাপ না। এবার ফুড খেলে বোঝা যাবে যে আসল কীরকম। আমাদের বিমানটা চলা শুরু করলো ঢাকা থেকে। এটা ঢাকা থেকে একদম মানে ইন্ডিয়ার পাশ দিয়ে পাকিস্তানের পাশ দিয়ে পৌঁছাবে হচ্ছে বাহরাইন। খুব ছোট একটা দ্বীপ রাষ্ট্র বাহরাইন, একদম ছোট। জুম করে যদি দেখাই, এটাই হচ্ছে বাহরাইন। এটা দাম্মামের, সৌদির দাম্মাম, আল খবরের একদম পাশে বাহরাইন। আমাদের খাবার দিয়ে গেল। খাবারের অপশন ছিল চিকেন অথবা বিফ মেন প্লেটার হিসাবে। সো আমি চিকেন নিয়েছি। চিকেনে মানে রাইস প্লাস হচ্ছে চিকেন, আর এখানে ভেজিটেবল, সাথে দিয়েছে একটা আপনার খেজুরের বিস্কিট আর কি, আর একটা বাটার
একটা পান, একটা ওয়াটার কাপ 100 মিলি, আর হচ্ছে আপনার পেপসি উইথ আইস। বিসমিল্লাহ। খাবারটা খুবই হট, সেই হিসাবে ভালো লাগছে। চিকেনের স্বাদ অ্যাজ ইউজুয়াল, ইন্ডিয়ান চিকেন যেভাবে রান্না হয় সেভাবে। আমার পাশের বাড়ি দিচ্ছে বিফ। বিফের টেস্ট কীরকম? হ্যাঁ, এভারেজ। So, 6 ঘন্টার জার্নির এটা হচ্ছে আমাদের প্রথম খাবার। এরপরে খাবার দিবে কিনা যায় না। চিকেনটা কারি হলে আর একটু বেশি ভালো লাগতো, মানে সবুজ কিছু একটা দিয়ে ভেজিটেবল দিয়ে রান্না করছে চিকেনটা, মনে হচ্ছে ধনেপাতা দিয়ে খাচ্ছি আর কি। সব কিছু মিক্সড করে একত্রে খাচ্ছি, মনে হচ্ছে মানে পাটায় মাখানো ভাত খায় না, সেই রকম খাচ্ছি আর কি। মানে বিমানের খাবার মনে হচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলার খাবার। দিন মজুরের খাবার আর কি। গালফেয়ারে যেরকম দিন মজুরের খাবার দেবে সেটা ভাবতে পারি না। তো এখন খাবো হচ্ছে এদের পানটা বাটার দিয়ে। বাটারটা গরম হলে আর একটু ভালো লাগতো, গ্রান আসতো। চলে আসলাম আমরা বাহরাইন। আমাদের এখন যেতে হবে উপরে, যারা ট্রানজিটের যাত্রী। সো আমরা চলে আসলাম এখন বাহরাইনে, ঢাকা টু বাহরাইন। এখানে বিমান ল্যান্ড করলো হচ্ছে 11টা 40-এ, আর নেক্সট ফ্লাইট ছাড়বে হচ্ছে 1টা 45-এ। সো প্রায় 3 ঘন্টার একটা ট্রানজিট। 3 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে, কারণ এয়ারপোর্টটা খুবই গোছালো। আর ঘুরতে কিন্তু খারাপ লাগতেছে না। বাহরাইন দেশটা ছোট হলেও মানে এয়ারপোর্টটা খুবই চমৎকার, গোছালো সব জায়গায়। ফ্লাইট ইনফরমেশন আমাদেরটা এখনও আসেনি, 12টা 10-এ আসবে, মানে খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এরপরে হচ্ছে আমাদের ফ্লাইট গেট নাম্বার আমরা দেখতে পাবো। আর এখানে কিন্তু একটা মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি মানে করা আছে, মানে হয়তো সেলের জন্য বা ও না, উইন মার্সিডিজ, তার মানে লটারি টাইপের একটা কিছু। থ্যাংক ইউ। It's a lottery? Yes, When it will be draw? in around 1 month or so. Every 1 month? We have remaining 1,600 tickets. Total tickets is Uh-huh. 1,900. 1,900 which currency? No, it's 66 dinars. 66 dinar. In which currency you want? Okay. Dollars? Dollar? Yes. $177 to join. Okay. And If you want, this is $220,000. oh, and the first winner will be get this car. Yes. Mashallah. Thank you so much, brother. Good chances, maybe it's yours. ওকে। সো এখানে একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি রেখে দিছে, এবং এটা হচ্ছে আপনার, ওরা এখানে প্রত্যেক মাসে একটা লটারি দেয়, যেটা বললো যে লটারি উইনার হচ্ছে প্রত্যেক মাসে গাড়িটা পায়। তো এটা আমাকে মানে, এবং এটার টাকা হিসাবে বললো যে $100 একটু বেশি। $100 হলে কত আমাদের দেশে? 12,500 টাকা।
একটা টিকিট প্রাইস। সো লটারিতে আমি কখনোই বিশ্বাসী না এবং আমার লটারি ভাগ্য খুবই খারাপ। সো ওদের এই কারণে ফাঁদে পা দিলাম না। এয়ারপোর্টটা মুগ্ধ করবে আপনাকে। ওইখানে গোল্ডের শপ দেখা যাচ্ছে, দেখি গোল্ডের প্রাইস কীরকম এবং ডিউটি ফ্রি। আসসালামু আলাইকুম। 22 carat 1 gram, how much? $150 including making. $150 More than making charge. without making charge? That's including our rate, it's including making charge. ওকে, $150 হচ্ছে 1 গ্রাম। তাহলে 150 গুণ 125 যদি দেই তাহলে দাম আসে 18,750 ইন্টু হচ্ছে 11.664, তাহলে ভরি আসে হচ্ছে 2,18,700। তার মানে টু মাছ। আমাদের দেশের অনুযায়ী একটু দামটা বেশি, যেমন এখানে 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেটও আছে ওখানে। তো কি স্বর্ণ নেবেন নাকি? গোল্ড উমরাই দিচ্ছি। ট্রানজিট না? উমরা ট্রানজিট এখানে? হ্যাঁ, 2,18,000, অনেক বেশি। আমাদের দেশে টাকা দেয় না। হ্যাঁ। সো আমার লাউঞ্জ কিতে দেখতে পেলাম যে লুমি ক্যাফে নামক একটা লাউঞ্জ আছে, যেটা মানে থেকে আমি ব্যবহার করতে পারবো আমার লাউঞ্জ কি কার্ড দিয়ে। সো এখন লুমি ক্যাফেটাই খুঁজছি। আর সো এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে বাহরাইন এয়ারপোর্টের একটা ক্যাফে, নাম হচ্ছে লুমি ক্যাফে। আমার পিছনে এই হলুদ নাম দেখতে পাচ্ছেন। আমার যে ক্রেডিট কার্ডটি ইউজ করি এটা দিয়ে ইয়ারলি 6টা ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রি ব্যবহার করা যায়। যেহেতু ডিসেম্বর, জানুয়ারিতেই আবার এই মানে ডিসেম্বর এই মেয়াদটা শেষ হয়ে যাবে, জানুয়ারি থেকে আবার নতুন 6টা ব্যবহার করতে পারবো। তাই ভাবলাম স্বল্প সময় ট্রানজিট হলেও যেহেতু অফারটা আছে নিয়ে ইউজ করাই বেটার। তো এখানে আসলাম, বললাম যে তোমরা লাউঞ্জকে কার্ড অ্যাকসেপ্ট করো কিনা। ওরা বললো হ্যাঁ ইয়েস আমরা অ্যাকসেপ্ট করি। তো দেন বললো বোর্ডিং পাসটার কার্ডটা দেখাইতে, এই দুইটা দেখালাম। দেন হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করলো এবং বললো যে একটা লিমিট আছে আবার শুধুমাত্র এটার ক্ষেত্রে, যে 10.5 দিরহাম পর্যন্ত আমি স্পেন্ড করতে পারবো। যদি এর চেয়ে বেশি স্পেন্ড করি এক্সট্রা অ্যামাউন্ট আমাকে পে করতে হবে, আর যদি এর চেয়ে কম করি তাহলে 10.5 দিরহামই ওরা কাউন্ট করবে। সো এই হচ্ছে হিসাব নিকাশ। সো এখন কিছু অর্ডার করব। বাহরাইন কান্ট্রির রয়্যাল মেনু। আমি জাস্ট ওদের মেনু চাইলাম, ওরা বললো যে ওই টেবিলই হচ্ছে বারকোড আছে, ওইটা স্ক্যান করলেই মেনু চলে আসবে। সো এটা স্ক্যান করলাম, দেন হচ্ছে মেনু চলে আসছে ফোনে। Hello, yes, I am thinking to order something Bahraini special. So, could you please suggest one will be best? If you want the grills, tikka lumi is our best seller. Tikka lumia, which type of meat? This is beef. Beef? Yeah, beef with the black lime seasoning Okay, marination. but I have some allergies in beef. So, and lamb kafsa, it You will can be. go for lamb kofta if you have some allergy to like. And tikka lumi is special Yeah, here? this is our disgusting for this lumi. Okay, great. Only tikka lumi, Okay. then one mixed berries and one Arabic coffee. Yeah, it's like coming about I think 10.5 between something like Okay, that. all right, that's fine. But in case if come in little amount, you have to pay little amount, okay? It's Okay, okay. okay, it's fine. Thank you. ওয়েলকাম। সো আমার যেহেতু এখানে লিমিট ছিল মানে 10.5 বাহরাইনি দিরহাম আমি ইউজ করতে পারবো ফ্রিতে। সো এই 10.5 দিরহামের মধ্যে কী কী অর্ডার করলাম এখন আপনাদেরকে দেখাবো। ওদেরকে ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে এখানে তোমাদের বাহরাইনি স্পেশাল কী আছে। তো ওরা বললো যে টিকা লুমি এই খাবারটা হচ্ছে স্পেশাল, এটা খেয়ে দেখাবো যে কীভাবে মেক করা। এটার ভেতরে হচ্ছে মানে বিফ দেওয়া, সাথে হচ্ছে একটা তন্দুরি টাইপের, আর এখানে হচ্ছে কিছু টমেটো, একটা লেমন, একটা অনিয়ন আছে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 5 টাকা 2 পয়সা বাহরাইনি টাকা।
তাইলে এটা 325 দিয়ে গুণ দিলে আসে 1690 টাকা এটার প্রাইস। কারণ বাহারানি 1 টাকা হচ্ছে বাংলাদেশি 325 টাকার মতো আজকের প্রাইসে। আর এটা অর্ডার করেছি হচ্ছে একটা মিক্সড বেরিস, এটার নাম হচ্ছে মিক্সড বেরিস। টেস্টটা খুবই ভালো, মানে রিফ্রেশিং। এটা নিয়েছে হচ্ছে 3 টাকা 3 পয়সা, গুণ যদি 325 দিয়ে গুণ দেই তাহলে 1072 টাকা। যেহেতু 1072 টাকা আমার কাছে এটা উর্দি না, যেহেতু হচ্ছে এখানে মানে কমপ্লিমেন্টারি, সে কারণে অর্ডার করা আর কি। এই ওদের 10.5 দিরহাম ব্যবহার করা আর কি। সো সেই হিসাবে অর্ডার করা। আরেকটা অর্ডার করা হয়েছে, সেটা হচ্ছে একটা মরক্কান টি। এই 3টা মিলে হচ্ছে 10.5 দিরহাম ব্যবহার করা হয়েছে। তো এখন খাবো ওদের হচ্ছে এই যে টিকা লুমিটা, এবং টেস্ট আপনাদেরকে জানাবো। সো এখন শুরু করি টিকা লুমি দিয়ে। বিসমিল্লাহ। ভেতরে কালো কালো মিট, আমাদের দেশে কালো গুনা হয় না সেরকম। আমাকে শুরুতেই বলেছে যে এটার মধ্যে লেমন দেওয়া হয়, যার কারণে কিছুটা টক লাগতে পারে। তো লেবু দিলে যেরকম একটু টক লাগে সেরকম টক ভাইব আছে। খুব বেশি ঝালও না, মিষ্টিও না। বাংলাদেশের তন্দুরি খেয়েছি, মনে করেন কালা ভুনার সাথে। আর এটা বাহারাইনের মানে নাম দিচ্ছে টিকা লুমি, স্পেশাল টিকা লুমি। তবে এটা অনেক রিফ্রেশিং। সো এখন আমাকে দিয়ে গেল হচ্ছে মরক্কান টি। যদিও আমরা মানে মরক্কো যাচ্ছি, মরক্কান টিটা মরক্কোতে গিয়ে টেস্ট করলেই ভালো হতো, বাহারাইনে বসে টেস্ট করার দরকার ছিল না। তারপরে হচ্ছে মরক্কো টি অর্ডার দিয়ে দিলাম, কারণ ওই 10.5 মরক্কান বাহারাইনি দিরহাম মেলানোর জন্য। এখন এখানে আগে চেক করব যে আমার ফ্লাইটটা কয় নম্বর গেট দিয়ে যাবে। GF143 হচ্ছে আমার বিমানের কোড। GF143, এই যে GF143 হচ্ছে 22A থেকে B। 22 গেট নাম্বারে যেতে হবে, যেতে সময় লাগবে অ্যারাউন্ড 9 মিনিট, এদিক দিয়ে হাঁটতে হবে। সো এটা হচ্ছে 15AB, আর আমার যেতে হবে 22AB। সো ফাস্ট করতে হবে। এই লাউঞ্জ ব্যবহার করতে গিয়ে আবার ফ্লাইট মিস করে ফেললে আমার উল্টা টুপি পরা হয়ে যাবে, কাজে ফ্লাইট মিস করা যাবে না। এখানে দেখাচ্ছে 16AB, আর আমার তাহলে আরও সামনে হবে 22AB। ওই যে সামনে অবশেষে লেখা দেখা যাচ্ছে 21B, এরপরে 22B। আমাদের শাহজালাল বিমানবন্দরই ভালো, সব কিছু কাছাকাছি। আর এখানে হাঁটতে হাঁটতে ম্যারাথন দিয়ে ফেললাম, তাও গেট নাম্বারের কাছাকাছি আসিনি। ভাগ্যিস ভালো অবশেষে একটু স্কেলেটার পাওয়া গেছে, নাইলে হেঁটে হেঁটেই পুরোটা আসতে হয়েছে। অবশেষে আমার গেট নাম্বারের সামনে চলে আসছি। এখন পুরো ফ্লাইটটি ওভারনাইট হয়ে গেল, মানে সন্ধ্যাবেলা উঠলাম, মাঝরাতে নামলাম, এখন আবার এখানে 1:45-এ উঠবো, ওখানে একদম ভোরে নামবো। বেশিরভাগ মানুষই মনে হচ্ছে মরক্কোর। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস, আর আমার 24H এই সাইডে। এটা আইল সিট।
সো এখানেও হচ্ছে আইল সিট, মানে বেটার আইল সিট আমি প্রেফার করি এই কারণে, কারণ বারবার বের হতে হলে কাউকে বলতে হয় না। সিটটা ঢাকা থেকে যেটা আসছিলাম সেটা থেকে একটু ইমপ্রুভ, আর বিমানটা হয়তো একটু বড় যেহেতু এয়ারবাসের, আর আগেরটা ছিল বোয়িংয়ের। সো দেখা যাক পরবর্তী জার্নি এক্সপিরিয়েন্স কীরকম হয়। আমার পাশের 2 সিট এখনও খালি। সো আমাদের জার্নি শুরু করলাম। এখন হচ্ছে বাহারাইন থেকে আমরা যাচ্ছি কাসাবালাঙ্কা। সো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, একটা জুস, এখানে বাটার আছে, একটু জ্যাম আছে, ফ্রুটস আছে, আর এখানে ডিম দিয়ে তৈরি, পটেটো দিয়ে তৈরি একটা ব্রেকফাস্ট, একটা বান আর কফি। সো খাবার টেস্ট করে দেখলাম ভালোই। সো আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে এখনও ওয়েট করছি কাসাবালাঙ্কা পৌঁছানোর জন্য। আমাদের বিমানটা আসে ঠিক হচ্ছে এখন আলজেরিয়ার উপর দিয়ে আসতেছে, আলজেরিয়া হয়ে চলে আসবে হচ্ছে মরক্কো কাসাবালাঙ্কা। সো আমি যদি আপনাদেরকে জাস্ট মরক্কো এবং স্পেনের মানে জায়গাটুকু দেখাই, এই যে আমার এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন তানজির, এটা হচ্ছে মরক্কো। আর এই নদীর ওই পাড়ি যে তারিফা নামক জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেন। মানে মাঝখানে ব্যবধান হচ্ছে আপনার এই জিব্রাল্টার প্রণালীটা। সো আমরা চলে আসলাম মরক্কো। বিমান ল্যান্ড করলো একদম সকালে, ভোর 7:45 আমাদের বিমান ল্যান্ড করলো। এখনো সূর্য ওঠেনি। মনে হচ্ছে শীত হবে মরক্কোতে, বাইরে গেলে বুঝতে পারবো। সো আমরা এখন হচ্ছে ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। ইমিগ্রেশন পার হয়ে দেন আপনাদের হচ্ছে এখানে মানি এক্সচেঞ্জ করব, তারপর হচ্ছে সিম কার্ড নিব, দেন হচ্ছে ট্যাক্সি করে হোটেলে চলে যাব। সো সবগুলো অভিজ্ঞতা শেয়ার করব। প্রথম এখন ইমিগ্রেশনের দিকে আগে যাই। ইমিগ্রেশন শেষ করে মাত্রই হচ্ছে মরক্কোতে প্রবেশ করলাম, মরক্কোর কাসাবালাঙ্কা শহরে প্রবেশ করলাম। এখানকার মানে ইমিগ্রেশন শেষ করে এখন এক্সিটে আসলাম। সো আপনাদের সাথে যদি মানে এখানকার ইমিগ্রেশন অভিজ্ঞতাটা শেয়ার করি তাহলে বলবো যে খুবই সুপার এবং ওয়েলকামিং, খুবই ভালো। আমি যখন আমার ইমিগ্রেশনে কিউ কমপ্লিট করে ভদ্রলোককে হচ্ছে আমার পাসপোর্টটা দিলাম সালাম দিয়ে, দেন উনি মানে পরিচিত মানুষের ভঙ্গিতে জিজ্ঞেস করলো জোনায়েত, আমি বললাম ইয়েস। বললো মালুম অ্যারাবিক, আমি বললাম সোয়া সোয়া, মানে হচ্ছে তুমি আরবি জানো, আমি বললাম কিছুটা। তো পরে বুঝতে পারলাম যে ওই জোনায়েত এভাবে জিজ্ঞেস করার কারণ হতে পারে হচ্ছে মানে আমার নামটা তার কাছে অ্যারাবিক নাম বা ফ্যামিলিয়ার নাম মনে হয়েছে, তো এই কারণেই আর কি জিজ্ঞেস করছে, বা ইসলামিক নাম মনে হয়েছে। তো পরে বলল যে কয়দিন থাকবো, আমি বললাম 10 দিন। বললো যে ফার্স্ট টাইম, আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। তো এছাড়া নেক্সটে বললো হচ্ছে যে কোথা থেকে আসছো, আমি বললাম বাংলাদেশ থেকে। বললো যে বাংলাদেশি পিপল আর ভেরি গুড ভেরি গুড। আমি বললাম তুমি পূর্বে বাংলাদেশ ভ্রমণ করেছো, বললো যে না। আমি বললাম কীভাবে জানলা তাহলে? পরে বললো যে টিভি দেখে জেনেছি। দেন বললো যে হোটেল বুকিংটা দেখাও, হোটেল বুকিং দেখালাম। আমার জাস্ট একদিনের বুকিং ছিল, ওইটা ফলোও করেনি বা ওইটা নিয়ে কোনো বার্গেনও করেনি। ও জাস্ট হোটেল থেকে বুকিং থেকে নামটা নিয়ে কম্পিউটার এন্ট্রি দিল, দ্যাটস ইট। দেন হচ্ছে আপনার বললো যে ইমিগ্রেশন ইন্স্যুরেন্স আছে, আমি বললাম আছে, ইন্স্যুরেন্সটা নিয়ে আসছিলাম। এটা আমার কাঁধ ব্যাগে ছিল, কাঁধ ব্যাগ তো লক করা, এটা থেকে বের করব, বললো যে বের করার দরকার নেই, মানে দেখতেই চাইলো না, কিন্তু জিজ্ঞেস করছে যে ইন্স্যুরেন্স আছে কি না। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা নতুন বিষয় হতে পারে, অনেকে মানে হয়তো বা এই তথ্যটা জানেনও না যে মরক্কো আসলে ইন্স্যুরেন্সটা লাগে। আপনি যে কদিনের জন্য ঘুরতে আসছেন দেশে থেকে ইন্স্যুরেন্সটা করে নিয়ে আসতে পারেন। আর বাদ বাকিটা আমার মনে হয় খুব ফ্রেন্ডলি ইমিগ্রেশন হবে, অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে, এবং সবাই খুব ওয়েলকামিং। এয়ারপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে সিম কার্ড কেনা। যেহেতু ট্যাক্সি অর্ডার করতে হয় সিম কার্ড দিয়ে, বা যাবতীয় কমিউনিকেশনগুলো করতে হয়। সো সিম কার্ডের জন্য আমি নিলাম হচ্ছে অরেঞ্জ, এই যে
বাংলাদেশে যে কমলার যে ইংলিশ অরেঞ্জ, সেই অরেঞ্জ সিম কার্ড নিয়ে নিলাম। এটার দাম নিয়েছে হচ্ছে 20 ইউরো। 20 ইউরোকে আপনি 145 দিয়ে গুণ দিবেন, তাহলে বুঝতে পারেন বাংলাদেশি টাকা কত টাকা পড়েছে। একটু দাম বেশি হলেও এটার নেটওয়ার্কসটা আমি যতটা জানি যে এটার নেটওয়ার্কটা আপনার স্ট্রং, এবং এটা 14 ডেজের জন্য আনলিমিটেড ইন্টারনেট প্রোভাইড করে। সবগুলো অলমোস্ট সেম প্যাকেজই আপনাকে দিবে এই দামে, কিন্তু এটার নেটওয়ার্কটা একটু স্ট্রং হওয়ার কারণে এই সিম কার্ডটা নেওয়া। সো এই সিম কার্ডটা আপনি ইমিগ্রেশন শেষ করে গেটের বাহিরেও পাবেন, ভেতরেও পাবেন, যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন। সো সিম কার্ডের পরে আর যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এয়ারপোর্টে, সেটা হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জ করা, আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ঠিক করা, যে আপনি এয়ারপোর্ট থেকে কিভাবে আপনার গন্তব্যে যাবেন বা হোটেলে যাবেন। সো প্রথমে যদি আপনার মানি এক্সচেঞ্জ নিয়ে বলি, আপনার মরক্কান দেরহাম সাধারণত বাংলাদেশে পাবেন না, এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো সেক্ষেত্রে হয়তো আপনার ডলার নিয়ে আসতে হবে, না হলে ইউরো নিয়ে আসতে হবে। ডলারের পরিবর্তে আমার মনে হয় ইউরোটা নিয়ে আসলে বেটার, কারণ মরক্কো পুরা হোল দেশে আপনার ইউরোটা অ্যাকসেপ্ট করে ওরা। মরক্কান দেরহামও যেরকম অ্যাকসেপ্ট করে, এর পরিবর্তে ইউরোটা অ্যাকসেপ্ট করে, যেহেতু এখানে প্রচুর আপনার ইউরোপিয়ান ট্যুরিস্ট আসে এবং ইউরোপের সাথে কানেক্টেড অনেকটা। সেক্ষেত্রে দেশ থেকে আপনি ইউরো নিয়ে আসতে পারেন। কারণ আমি যখন সিম কার্ডটা কিনলাম, তখন আমার কিন্তু সুযোগ ছিল, আমি চাইলে ইউরোতে পেমেন্ট করতে পারি অথবা মরক্কান দেরহামেও পেমেন্ট করতে পারি। সো দেশ থেকে আপনি ইউরো নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, মানি এক্সচেঞ্জ এয়ারপোর্টে কোথায় করবেন? মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা টিপস সবসময় ফলো করবেন, যে এয়ারপোর্ট থেকে যত কাছ থেকে করবেন তত রেট কম পাবেন। এবার আইডিয়া দিব আপনাদেরকে ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, যে কিভাবে এয়ারপোর্ট থেকে আপনার গন্তব্যে যাবেন। এটা কয়েকটা মাধ্যম হতে পারে। যদি আপনি কাসাব্লাঙ্কা থেকে আপনি অন্য আরেকটা সিটিতে যান, লাইক মারাকেশে যান অথবা তানজিরে যান বা রাবাতে যান, সেক্ষেত্রে আপনার জন্য দূর গন্তব্য গেলে আপনার জন্য বেস্ট হচ্ছে ট্রেন। এই এয়ারপোর্টের 3য় তলা থেকেই আপনার ট্রেন পাওয়া যায়, সেই ট্রেন করে আপনি সরাসরি সেখানে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফেয়ারটা কম পড়বে। আর আপনি যদি কম দূরত্বে যান, সেক্ষেত্রে এরকম এয়ারপোর্টের বাইরে অসংখ্য ট্যাক্সি দেখতে পারবেন, যেমন লেখা আছে উই ট্যাক্সি। তারপর আপনার সামনে যদি দেখাই যে অসংখ্য ট্যাক্সিওয়ালা আছে বা ট্যাক্সি আছে, আপনাকে বলবে যে চলেন নিয়ে যাই। তো এগুলো আমার কাছে একটু কম সেফ মনে হয়, কারণ এখানে কিছু বিষয় থাকতে পারে, যে ভাড়া বেশি নেওয়া, ভুল লোকেশনে নামায় দেওয়া। তো এগুলোর কারণে আমি আপনার এই ট্যাক্সিগুলো অ্যাভয়েড করি। অ্যাভয়েড করে সবচেয়ে বেটার অপশন হতে পারে আপনার মোবাইলে ইনড্রাইভ। আমি আপনার ইনড্রাইভ ছবিটাও দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই অ্যাপটা থাকলে এটা কিন্তু বাংলাদেশে আপনার পাঠাওয়ার মতো কাজ করবে, উবার বা পাঠাওয়ার মতো। এই ইনড্রাইভ করে আপনি ভাড়াটাও সস্তা পাবেন এবং সেফ একটা অপশন হবে আপনার স্বল্প দূরত্বে ট্রাভেল করার জন্য। সো আমার ফোনে সিম কার্ড কিনে ইনড্রাইভ অ্যাপটা ইনস্টল করে নিয়েছি এবং আমার মরক্কান নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি। এখন এই অ্যাপটা থেকে আমার যে হোটেল আছে, এই হোটেলের একটা রিকোয়েস্ট পাঠাবো রাইডের জন্য। এবং এখানে কিন্তু আপনি কার দিয়ে যেতে পারবেন, আপনার মোটর সাইকেল দিয়েও যেতে পারবেন, যেটা আরও চিপ হবে ভাড়াটা। সো এখান থেকে এখন হোটেলের অ্যাড্রেসটা দিয়ে হোটেলের জন্য একটা গাড়ি রিকোয়েস্ট করে দিব এবং সেটা দিয়ে হোটেলে চলে যাব। সো বন্ধুরা, এখন বাসে করে যাচ্ছি আমার হোটেলের দিকে। কথা ছিল যাব ইনড্রাইভে, কিন্তু ইনড্রাইভ বুকিং করার ট্রাই করছিলাম। এই মুহূর্তে দেখলাম যে এখান থেকে এয়ারপোর্ট থেকে বাস যাচ্ছে। পরে জিজ্ঞেস করলাম বাসটা কোথায় যায়, বললো কাসা পোর্টে যায়, এটা লাস্ট স্টেশন, এবং ভাড়া নেয় 50 দিরহাম। তো ইনড্রাইভে দেখলাম বাইক ভাড়া করতে আমার খরচ নিচ্ছে 63 দিরহাম। 63 দিরহামে প্রায় বাংলাদেশে 1000 টাকার কাছাকাছি। ভাড়া অনেক বেশি মনে হলো, মাত্র 23 কিলোমিটার। পরে বাসে জিজ্ঞেস করলাম, বাসে বললো যে 50 দিরহাম। তো বাসের লাস্ট স্টেশন যাবে কাসা পোর্ট, এয়ারপোর্ট থেকে। আর কাসা পোর্ট থেকে আমার হোটেলটা 900 মিটারের মতো দূরত্ব। তো এই কারণে বাসে উঠে পড়লাম কিছু টাকা সেভ করার জন্য। সো আপনারাও যদি অল্প টাকা যেতে চান, তাহলে এই বাসটা ব্যবহার করতে পারেন। বাস সার্ভিস এটা দেখতে বাংলাদেশি বিআরটিসি বাসের মতো, তাইলে আপনার পয়সাটা একটু সেভ হবে। আর যেতে যেতেই মরক্কান ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, উনি আরও কিছু তথ্য দিল,
যদি আমি আপনার এক সিটি থেকে আরেক সিটি বাস বুক করতে চাই তাহলে সিটিএম অ্যাপটা ব্যবহার করতে পারি, বা গুগলে গিয়ে সিটিএম লিখলে হবে, সিটিএম এটা লিখলে আমি বাস বুক করতে পারবো। আর যদি আমি এক শহর থেকে আরেক শহরে যেতে চাই ট্রেন দিয়ে, সেই ট্রেনটা স্টেশনে গিয়ে বুক না করে যদি ওয়েবসাইট থেকে করতে চাই তাইলে আমার গুগলে যেয়ে সার্চ করতে হবে। এটার সফটওয়্যার নাই, গুগলে গিয়ে ওয়েবসাইটে সার্চ করতে হবে OMCF। আমি বানানটা লিখেও দিব যাতে এটা আপনারা এই ওয়েবসাইট থেকে ঘরে বসেই ট্রেন টিকিট কাটতে পারবেন মরক্কোর যেই গন্তব্যে ট্রেনগুলো যায়। সো এখন মরক্কোর এরকম মানে খোলা কাচ দেওয়া বাসে করে সিটিটা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি হোটেলের দিকে। এটা আমাকে লাস্ট হচ্ছে নামাই দিবে ইউনাইটেড নেশন স্কোয়ারে নেমে একটু হাঁটবো, গুগল যেহেতু সিম কার্ড নিয়ে নিছি গুগল ম্যাপটা আছে ওটা দেখে চলে যাব হচ্ছে হোটেলে। সো ট্যুর অল অ্যাবাউট টেকনিক্স, আপনি কিভাবে একটা নতুন পরিবেশের সাথে আপনি মানায় নেন। আমি এখানে কিন্তু একা আসছি, চাইলে আমি একদম রিসার্চ না করে হ্যাসেল না করে নিজেই একটা ট্যাক্সি করে চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমি বাজেট ট্রাভেলটারে গুরুত্ব দেই এই কারণে এসে আমার কাছে যেটা সবচেয়ে সস্তা মিডিয়াম যাওয়ার জন্য সেটাই একটু টেকনিক করে একটু লোকালদের সাথে কথা বলে আবিষ্কার করলাম। আরও কিছু ফিউচার আমাদের দেশ থেকে পার্থক্য থাকবে, যেমন এটা মামা থামেন, বাসে বাড়ি দিলেন সেভাবে থামবে না। এখানে স্টপ লেখা আছে, স্টপ বাটন আছে, এটার মধ্যে প্রেস করবেন তাহলে হচ্ছে বাসটা থামবে। আর যে এর পাশে যে ইয়াগুলো রাখা আছে এটা হচ্ছে আপনার মালামালগুলো রেখে এভাবে লক করে দিবেন। এটার জন্য হচ্ছে মালামাল রাখার জন্য, শুধু মানে মালামাল সাথে থাকবে না, এটা হচ্ছে ওখানে রেখে দেওয়ার জন্য। আর এই বাসের ক্ষেত্রে আপনি যদি লাস্ট পয়েন্টে নামেন সেক্ষেত্রে আপনার গুনতে হবে 50 দিরহাম, কিন্তু আপনি যদি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র 5 দিরহাম। সো এটা কিন্তু কোয়াইট আপনার লেস এক্সপেন্সিভ মানে ট্রাভেল করার জন্য মরক্কোতে। আপনার মরক্কোর যতগুলো মসজিদ আছে এগুলোর একটা বিশেষত্ব হচ্ছে মিনার, মানে মিনারটা দেখতে ঠিক এইরকম অনেকটা। আর এই ট্যুরটা দিয়ে যে শুধু মানে বাসে ভ্রমণ করার ক্ষেত্রে টাকা সেভ হচ্ছে এমনটা না, মানে ভিউ দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে, মানে দেখতে পাচ্ছেন একদম খোলা একটা বাস, দুই পাশ দিয়ে ভিউ দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। সো এখন আমি বাস থেকে নেমে গেলাম, এই বাসটা করে হচ্ছে আসলাম এয়ারপোর্ট থেকে। আর আমার হোটেলটা হচ্ছে একটু জাস্ট হাঁটতে হবে এখান থেকে, জাস্ট গুগল ম্যাপে হচ্ছে লোকেশনটা দেখলাম, যেখান থেকে একটু হেঁটে যেতে হবে। ট্রাফিক সিস্টেমে যথেষ্ট উন্নত, মানে এখানে গাড়ি থেমে যাচ্ছে টাইমলি এবং ডিজিটালাইজভাবে হচ্ছে ট্রাফিক রাখা হচ্ছে। সো কেউ মানে ওভারক্রস করছে না, সবাই ওই টাইম দেখেই রোড পার হচ্ছে। আপনার কাসাব্লাঙ্কায় পোর্ট সিটিটা কিন্তু আমার মনে হয় এখানে প্রচুর মাছ ধরা হয়। এর পাশেই একটা নিদর্শন দেখলাম যে পোর্টে ডি ম্যারিন কাসাব্লাঙ্কা, খুব সুন্দর একটা ফিশের দোকান, লেখা কাসা ফিশ, এখানে হোটেল সেন্ট্রাল, সো রেস্টুরেন্ট আছে অসংখ্য। এখানেও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, রুটির দোকান আছে। সো এর মধ্যে দিয়ে হাঁটছি পুরান ঢাকার গলির মতো, যেটা রুটি বানাচ্ছে বিভিন্ন প্রকার। অবশেষে আমার হোটেলে চলে এসেছি, এই হচ্ছে এন্ট্রান্স, ভূতের বাড়ির মতো। এটা হচ্ছে হোস্টেলটার আপনার রিসিপশন সাইট বা ফ্রন্ট সাইট, এখানে বসার জায়গা আছে, এখানে ফ্রিজ আছে। আর ব্রেকফাস্ট করলে 25 দিরহাম, 8:30 থেকে 11টা। ফ্রিজ আছে, টাওয়েল আছে, এভরিথিং ইজ ফাইন।
এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুম সিঙ্গেল রুম। সো আমাদের হোটেলের মানে হোস্টেলের রুম হচ্ছে এটা, খুব কম্প্যাক্ট একটা রুম, এর মধ্যে 3টা বেড। এই বেডটা হচ্ছে আমার। আর এখানে আমাদের পার নাইট ভাড়া গুনতে হবে হচ্ছে বাংলাদেশি টাকায় 2500 টাকা প্রায়, সাথে হচ্ছে 20 মরক্কান দিরহাম সিটি ট্যাক্স দিতে হয়। সো এই হচ্ছে মানে কম বাজেটে খোঁজার জন্য আমাদের হোস্টেল। সো আপনি যদি স্পেশালি বাজেটের মধ্যে থাকতে চান আর ওল্ড মদিনায় থাকতে চান, মানে পুরান ঢাকার মতো এরিয়া এখানে থাকতে চান, তাহলে এটা হতে পারে আপনার বেস্ট অপশন, কারণ এখানে আপনার বাজেটের মধ্যে এটা থাকতে পারতেছেন। তবে যদি মানে এটা আপনার একটু কম্প্যাক্ট, একটু ছোট, একটু পুরান ঢাকার মতো গেঞ্জি এরিয়া, এটা মেনে নিতে হবে। সো এটা হচ্ছে আমার হোস্টেলটার আপনার ছাদের ভিউটা, মানে পুরান ঢাকার ছাদ যেরকম হয় সেই রকমই। মানে ওল্ড মদিনা মানে হচ্ছে এটা পুরাতন শহর, সেরকমই মানে কাসাবালাঙ্কার পুরাতন শহর। পুরান ঢাকার যেমন ওই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়, এখান থেকেও সেরকমটা ওইরকমই একটা ভাইব পাবেন চারদিকে। সো আমার যে কাসাবালাঙ্কা সিটি রোডটা থাকবে ওটার মধ্যে পুরো বিস্তারিত থাকবে যে কোন কোন প্লেস এই কাসাবালাঙ্কা সিটিতে আবিষ্কার করতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনারা কোনো ট্যুর গাইড ছাড়া এই প্লেসগুলো আবিষ্কার করতে পারবেন।